হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি অদ্ভুতুড়ে সিরিজের গল্প নিয়ে। গল্পটির সত্য আনন্দ পাবলিশার্স কর্তৃক সংরক্ষিত। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুড়ে সিরিজ থেকে জং বাহাদুর সিংহর নাতি। আজ পড়ছি প্রথম পর্ব। হ্যাঁ রে, তুই যে জং বাহাদুরের নাতি সেটা কি টের পাস? তুই রোগা ভোগা, দুবলা পাতলা, মিনমিনে, ভীতু, সবই ঠিক। তবে ভালো করে খেয়াল করিস তো তোর জিনের ভিতরে জং বাহাদুর সিংহ ঘাপটি মেরে আছে কিনা। আমার তো মনে হয় নিশুতি রাতে কান পাতলে তুই তোর ভিতরে জং বাহাদুরের গর্জন শুনতে পাবি। বীরু মাথা নেড়ে বলে, না গোবিন্দ খুড়ো, আমি কোনো তর্জন গর্জন শুনতে পাই না তো। পাবি রে পাবি, ওই গর্জন, ওই হুঙ্কার, ওই নাদ যে তোর জিনের মধ্যেই ঘাপটি মেরে আছে। টাইম বোমার কথা শুনিসনি? এ হলো সেই জিনিস। সময় হলেই তোর ভিতরে জং বাহাদুর জেগে উঠবে। বীরের অভাবে দেশটা কেমন ছাড়ে খাড়ে যাচ্ছে দেখছিস না? উঠতে হয় বলেই এখনো চাঁদ সূর্যে ওঠে, বইতে হয় বলেই বাতাস এখনো বয়, কাটতে হয় বলেই দিন এখনো কাটে বটে, কিন্তু চারদিকটা যেন বাসি বিস্কুটের মতো নেতিয়ে পড়েছে। এখন ফের জং বাহাদুরের মতো একজন বীর ঝাঁকি মেরে উঠে না দাঁড়ালে যে চারপাশটা একেবারে লাতন হয়ে পড়বে। আপনি যাকে বীর বলে এত ভক্তি শ্রদ্ধা করছেন তিনি কিন্তু আসলে ডাকাত ছিলেন। কোন বীরটা ডাকাত না ছিল রে আহাম্মক? ভীষ্ম, দ্রোণ, পঞ্চপাণ্ডব, আলেকজান্ডার, তৈমুরলং, নেপোলিয়ন, কে ডাকাত নয় বলতো? পরের রাজ্য দখল, পরের ধন সম্পদ কেড়ে কুড়ে নেওয়া, সেটাও তো বকলমে ডাকাতি নাকি রে? আর তুই শুধু তোর দাদুর ডাকাতিটাই দেখলি, বুকের পাটাটা দেখলি না, পরাক্রমটা দেখলি না, দাপটটা দেখলি না? জং বাহাদুর সিংহ যখন রাস্তা দিয়ে হেঁটে যেত গোটা তল্লাট সিটিয়ে থাকতো ভয়ে। হোক ডাকাত, তা বলে তো গর্তে লুকিয়ে থাকতো না। দুষ্টের দমন, শিষ্টের পালন করত। ছিল গরিবের মা বাপ। অমন ডাক সাইটে দারোগা বজ্রধর কানুনগো পর্যন্ত স্বীকার করত। হ্যাঁ, জং বাহাদুর পুরুষ সিংহই বটে। জং বাহাদুর চোখ বুঝবার পর তো গোটা এই বিদ্যে ধরপুরটা একেবারে আলুনি হয়ে গেল। বিদ্যে ধরপুরে এই আমরা পুরনো যারা আছি তারা তো তোর দিকেই চেয়ে আছি বাপ। সবাই মনে করে রোগা ভোগা নরবরে অপদার্থ যাই হোক, তবু বীর বাহাদুর সিংহ তো শত হলেও জং বাহাদুরেরই নাতি। একদিন দুম করে কি তার ভিতরে একটা বিস্ফোরণ ঘটবে না? ভিতরের ভাগটা কি চিরকাল ঘুমিয়েই থাকবে? সে আপনি যাই বলুন গোবিন্দ খুড়ো, খুন খারাপি, চুরি ডাকাতি কিন্তু ভালো কাজের মধ্যে পড়ে না। দেশের আইনে সেই ব্যবস্থা নেই। কুলাঙ্গার কুলাঙ্গার, মাঝে মাঝে ভাবি তোর মুখ দেখলেও পাপ হয়, কিন্তু জং বাহাদুরের নাতি হয়েই তুই গন্ডগোলটা পাকিয়েছিস। তোকে না পারি গিলতে, না পারি ফেলতে। বিরক্ত ও হতাশ হয়ে গোবিন্দ খুড়ো বিদেয় হলেন বটে,
কিন্তু যাওয়ার সময় কি যেন বিড় করে বকতে বকতে যাচ্ছিলেন। বোধহয় বীর বাহাদুরকে সাপান্তই করছিলেন। বীর বাহাদুরও বারান্দার সিঁড়িতে বসে দুঃখের সঙ্গে আকাশ পাতাল ভাবতে লাগল। আজ শরতের এই সুন্দর সকালবেলাটাই তার কাছে মাটি। সামনের উঠোনে অনেকটা জায়গা জুড়ে সকালের রোদে তেঁতুল, সজনে, নিম গাছের কেমন ঝিরি ঝিরি ছায়া পড়েছে। কোকিলও আছে। পায়রারা উঠোন জুড়ে ঘুরে ঘুরে দানা খাচ্ছে। একটা চমৎকার কাঠবেড়ালি তেঁতুল গাছ থেকে নেমে আম গাছটায় উঠে পড়ল। এসব দেখেও দেখছে না বীরু। মনটা খারাপ। গোবিন্দ খুড়োই তো শুধু নয়, গোটা বিদ্যেধরপুরের লোকেই যে কেন চায় সে একজন বেশ বীর পুরুষ হয়ে উঠুক। মাঝে মধ্যে নানা জায়গা থেকে ছেলে ছোকরারা এসে হাজির হয়। কেউ লাঠি খেলা বা তলোয়ার চালানো শিখতে চায়, কেউ এসে কুস্তির প্যাচ পয়জার শিখতে ধরে পড়ে, আবার কেউ বা এসে 7 ফুট উঁচু দেওয়াল ডিঙোনোর কায়দা শেখার জন্য ঝুলোঝুলি করে। রনপায়ে চড়ে কি করে দৌড়ে মাঠ জঙ্গল পেরিয়ে যাওয়া যায় তা শিখতেও অনেকে এসে হতে দেয়। সে যে ওসব মোটেই জানে না, এই কথা কেউ বিশ্বাসই করতে চায় না। ঠাড়ে ঠোড়ে অনেকেই বলে যায়, আপনি গুরু, সবই জানেন, তবে গুপ্তবিদ্যে শেখাতে চাইছেন না। দিন কয়েক আগে এরকমই একজন এসে হাজির। বেটে খাটো চেহারা, হাবভাব হাড় হাবাতের মতোই। বলল, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি কোনো দিকেই সুবিধে হচ্ছে না মশাই, তাই ইয়ার বন্ধুরা পরামর্শ দিল ডাকাতি করলে দে হাতটা রোজগার, তবে তার জন্য তালিম নেওয়া চাই। নোয়াপাড়ার ফটিক বলল, ডাকাতির তালিম নিতে চাও? তার আর ভাবনা কি? স্বয়ং জং বাহাদুরের নাতি বীর বাহাদুরই তো হাতের কাছে রয়েছে। ছুপা রুস্তাম রে ভাই, কিছুতেই ধরা দিতে চায় না, তবে দৌড় ধরে যদি পড়ে থাকতে পারো তাহলে হিললে হয়ে যাবে। তাই আজ প্রাতকালে অমৃত যোগে ইষ্ট দেবতাকে স্মরণ করে রওনা হয়ে এসে পড়েছি। বেশি কিছু নয়, আপনাকে তেমন গা ঘামাতেও হবে না। এই একটু বন্দুক পিস্তল চালানো, তলোয়ার খেলা, খানিকটা লাঠিবাজি, একটু ক্যারাটে কুংফু, মুগুর ভাজা, প্রাণায়াম। দীর্ঘশ্বাস ছেড়ে বীরু বলেছিল, আর কি বাকি রইল হে? আগে বাকি তো মেলা, বিদ্যের কি শেষ আছে? আমি ছোটখাটো মনীষী, আধারও ছোট। আপনি দিতে চাইলেও আমি অত নিতে পারবো কি? তা পারবে না কেন? আমি বিদ্যে যে ঢুঁঢু, দেওয়ার মতো বিদ্যেই আমার নেই। বন্দুক পিস্তল চোখেই ভালো করে দেখিনি, লাঠি সরকি তরোয়াল ছুঁয়েও দেখিনি কখনো। কুংফু ক্যারাটের নাম শুনেছি বটে, তবে বস্তুটা কি তা জানি না। একজোড়া মুগুর আছে বটে বাড়িতে, কিন্তু সে দুটো কখনো তোলার চেষ্টাও করিনি। তুমি খুব ভুল লোকের কাছে এসেছ। লোকটা হাঁ করে তার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বলেন কি মশাই, আপনি কি তবে শ্রদ্ধাস্পদ জং বাহাদুর সিংহের নাতি বীর বাহাদুর নন? তবে কি বাড়ি ভুল করলুম? কিন্তু লোকে যে নাম বলতেই এই বাড়ি দেখিয়ে দিল। বাড়ি ভুল হবে কেন? এটা জং বাহাদুরেরই বাড়ি, আর আমি তারই নাতি বীর বাহাদুর সিংহই বটে। তবে আমার সম্পর্কে যা শুনে এসেছ সব ভুল। আমি দুবলা পাতলা মানুষ, দৌড়ঝাঁপ করলেই হাঁপ ধরে, জীবনে ডন বৈঠক করিনি। লোকটা ভারী হতাশ হয়ে বারান্দায় পা ঝুলিয়ে অনেকক্ষণ বসে রইল। তারপরে ছলো ছলো চোখে বলল, আমি যে অনেক আশা করে এসেছিলুম মশাই। পিতৃদত্ত নামটাও রঘুনাথ। ভেবেছিলুম আপনার কাছে তালিম নিয়ে রঘু ডাকাত হয়ে দুনিয়া কাঁপিয়ে দেব।
তাহলে কি কোনো আশা নেই মশাই? অনেক দূর থেকে খিদে তেষ্টা চেপে এই এতটা পথ হেঁটে এসে শেষে কি কপালে এই ছিল? লোকটার হাহাকার শুনে বীরুর একটু দুঃখ হলো বটে, কিন্তু সে নাচার। লোকটা হাপুস নয়নে কিছুক্ষণ বসে থেকে কাঁধের গামছা পেতে বারান্দাতেই শুয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে সে বীর বাহাদুরকে বলল, কর্তা, আপনাকে কবে থেকে মনে মনে গুরু বলে মেনেছি, যা থাকে কপালে। আপনার সাগরেদিই করব বলে ঠিক করলাম। একটু আগে স্বপ্ন দেখছিলাম, একজন লম্বা চওড়া লোক এসে বলছে তুই ঠিক জায়গাতেই এসেছিস, তাই আমি সাব্যস্ত করে নিয়েছি। মারুন কাটুন, আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না। বীর বাহাদুর ফাঁ পড়ে পড়ে বলে, বাপু হে, তোমার মতলবখানা কি তা বুঝতে পারছি না। যদি জং বাহাদুরের ডাকাতি করা সোনাদানার সন্ধানে এসে থাকো, তাহলে সে গুড়ে বালি। আমার ঠাকুরদার ধনরত্নের খোঁজে এ বাড়িতে অন্তত 7 বার ডাকাতি হয়েছে। ডাকাতদের হাতেই আমার বাবা অল্প বয়সে মারা যান, আর আমাকে অন্তত 5 ডাকাতদের হাতে মার খেয়ে হাসপাতালে যেতে হয়েছে। 2 বার তো মরো হয়েও বেঁচে ফিরেছি। আর চোরদের আগমনের তো হিসেব নেই, নীতি চোর হাজিরা দিত। তেমন সুবিধে না হওয়ায় আজকাল চোর ডাকাতদের আনাগোনা বন্ধ হয়েছে বটে, কিন্তু পুলিশের আনাগোনা বন্ধ হয়নি। জং বাহাদুরের নাতি বলে আমার নাম নাকি তাদের সন্দেহের তালিকায় আছে, কাজেই তারা প্রায়ই তত্ত্বতল্লাশ করতে আসে। আমি বড় সুখে নেই হে বাপু। জং বাহাদুরের নাতি হওয়ার এত হ্যাপা জানলে কে জন্মাতো? রঘুনাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, লোক আমি তেমন ভালো নই বটে, তবে আপনার সঙ্গে বেইমানি করব না ওস্তাদ। শত হলেও গুরু বলে মেনেছি কিনা। ওহে বাপু, গুরু হতে গেলে কিন্তু এলেম লাগে। আমার কোনো যোগ্যতাই নেই। পৈতৃক কিছু জমি জিরে ভাগে চাষ করিয়ে আমার গ্রাসাচ্ছাদন চলে। আমি বড়ই সামান্য মানুষ বাপু, আমাকে গুরু ধরলে ভুল করবে। স্বপ্নটা তো উড়িয়ে দিতে পারি না মশাই। ও তো দিবার স্বপ্ন, ওর কোনো দাম নেই। রঘুনাথ করুণ মুখ করে বলে, আমাকে ঘাট থেকে নামানোর জন্য ওসব তো আপনি বলবেনই কর্তা, কিন্তু আমার বিশ্বাস স্বপ্নে আপনার ঠাকুরদা জং বাহাদুরি এসে আমাকে দেখা দিয়ে গেছেন। ওহো, সে যে কি একখানা চেহারা কর্তা, দেখলেই ভক্তি ছেদ্দা হয়। আর যে কি হাড় কাঁপানো বাঘা চাউনি, রক্ত যেন হিম হয়ে গেল। না কর্তা, আমি এ বাড়ি ছেড়ে নড়ছি না। আপনি যদি একান্তই রাজি না হন, তাহলে ওই সামনের আম গাছ থেকে গলায় দড়ি দিয়ে আজই ঝুলে পড়ব। বীরু ভারী সমস্যায় পড়ে আকাশ পাতাল ভাবতে লাগলো। তারপর বলল, না হে বাপু, অতটা করার দরকার নেই। তা নিতান্তই যদি উড়ে এসে জুড়ে বসতে চাও, তাহলে আগে ভাগেই বলে রাখি, তোমাকে বসে বসে খাওয়াতে পারবো না, কিন্তু কাজকর্ম করতে হবে। সে আর বলতে, কাজকর্মে আমি খুব পাকা। তাছাড়া আমি থাকলে আপনার একটা বল ভরসাও হয়, ঠিক কি না বলুন? রঘুনাথ সেই থেকে রয়ে গিয়েছে। তা দেখা গেল রঘুনাথ কাজের লোকই বটে। বড়সড় বাড়িখানায় বেশ অনেক ঘর। এতকাল ধুলোবালি আর ঝুল জমে অন্ধকার হয়েছিল। ইঁদুর, আরশোলা, চামচিকে আর মাকড়সার আস্তানা। রঘুনাথ কয়েকদিনের মধ্যেই বাড়িটা বেশ পরিষ্কার করে ফেলল। বিরাট বাগানটা আগাছায় বড্ড জঙ্গল হয়ে পড়েছিল। আগাছা কেটে বাগান সাফ করল। বীর বাহাদুর এতকাল সেদ্ধ ভাত খেয়ে কোনো রকমে উদরপূর্তি করত। রঘুনাথ এসে দিব্যি রান্নাবান্না শুরু করে দিল, এবং দেখা গেল তার রান্নার হাতটি চমৎকার।
রঘুনাথকে রাখতে প্রথমটায় গাঁইগুই করেছিল বটে, কিন্তু অবশেষে কয়েকদিন পর বীরু মুখ ফসকে বলেই ফেলল, তুমি তো একজন গুণী মানুষে। রঘুনাথ বিগলিত হয়ে বলে, কি যে বলেন কর্তা, আপনার কাছে আমি তো নস্যি। বীরু সন্দিহান হয়ে বলে, কেন হে বাপু, আমার কাছে তুমি নস্যি হতে যাবে কেন? এ কদিনে তুমি যা এলেম দেখালে তাতে নিজেকে আমার ভারী অপদার্থ মনে হচ্ছে। আপনার সঙ্গে হাতির খুব মিল আছে কর্তা। বীরু হাঁ হয়ে থেকে কিছুক্ষণ পরে সামলে নিয়ে বলে, আমার সঙ্গে হাতির মিল? বলো কি হে? ঠিকই বলছি। হাতির দোষ কি জানেন? ঘাড় ঘোরাতে পারে না বলে হাতি বুঝতে পারে না যে সে কত বড় প্রাণী। আপনার বেলাও ওই কথা। আপনি যে মস্ত মানুষ তা আপনি বুঝতে পারছেন না। বটে, তা বাপু এই কদিনে তুমি আমার কোনো গুণ দেখতে পেলে নাকি? আমি তো বিস্তর চেষ্টা করেও পাইনি। মেলা গুণ কর্তা, মেলা গুণ। খানিক ঢাকা চাপা পড়ে আছে এই যা। বাপু হে রঘুনাথ, আমাকে তোষামত করার দরকার নেই। তোমার উপর আমি সন্তুষ্টই আছি। বরং তোমাকে বেতন টেতন তেমন দিতে পারি না বলে আমার একটু লজ্জাও করছে। তাড়াতাড়ি জিভ কেটে কানে হাত দিয়ে রঘুনাথ বলে, ও কথা মুখেও আনবেন না, শুনলে পাপ হয়। বেতনটা আবার কিসের? আমারই গুরুদক্ষিণা দেওয়ার কথা কি না? গুরুদক্ষিণা দেবে? ভালো জ্বালা তো। কারো কাছে কিছু শিখলে তবে না গুরুদক্ষিণার কথা ওঠে। আমার কাছে তুমি শিখেছোটা কি? মাথা চুলকে লাজুক হেসে রঘুনাথ বলে, সে অত ফেদে বলা যাবে না মশাই, তবে শিক্ষা কিন্তু হচ্ছে। ঘনারামও বলেছে, চেপে বসে থাক, আস্তে আস্তে মেলা শিখে যাবি, তারপর আর তোকে পায় কে? ঘনারাম? সে আবার কে বলো তো? ফের ভারী লজ্জিত হয়ে রঘুনাথ বলে, সে আছে একজন। কিন্তু ঘনারাম বলে তো কাউকে আমি চিনতে পারছি না। তার কি এ বাড়িতে যাতায়াত আছে? তার নেই কর্তা, খুব আছে। হাওয়া বাতাসের মতোই আসে যায়। বীরু আর কথা বাড়ালো না। রঘুনাথের যে মাথায় একটু দোষ আছে সেটা সে বুঝতে পেরে গেল। তবে অল্প স্বল্প পাগল হলে তেমন দোষ নেই, বেশি পাগল না হলেই হলো। কিছুদিন পরে হঠাৎ কোণের দিকের একটা বন্ধ ঘর খুলে পরিষ্কার করতে গিয়ে রঘুনাথ খুব চেঁচামেচি জুড়ে দেওয়ায় বীর বাহাদুর তাড়াতাড়ি গিয়ে দেখল রঘুনাথ এক গাড়ি পুরনো জং ধরা লোহা লক্কর বের করে উত্তেজনায় কাঁপছে। বীরু ভ্রু কুচকে বিরক্ত হয়ে বলে, ওহে রঘুনাথ, পুরনো লোহা লক্করের মধ্যে কি গুপ্তধন পেয়েছ নাকি হে? চেঁচামেচি কিসের? রঘুনাথ বড় বড় চোখে চেয়ে বলে, এই ভুলটাই তো আমিও করতে যাচ্ছিলাম কর্তা। ভেবেছিলুম বাজারের শ্যামলাল হার্ডওয়্যারে জিনিসগুলো শের দরে বেচে দেব। তখনই ঘনারাম এসে বলল, ওরে আহাম্মক, সব কিছুই ঘষে মেজে দেখতে হয়, নইলে বুঝবি কি করে যে বস্তুটা আসল কি না? কথায় আছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। না হে রঘুনাথ, তোমাকে দেখছি ঘনারামের ভূতে পেয়েছে। যে আঁকে, আপনার চারদিকে চোখ, ফাঁকি দেওয়ার উপায় নেই। ঘনারামও বলছিল বটে, বীরুবাবুকে দেখলে আলাপ হলা মনে হয় বটে, কিন্তু হুঁশিয়ার লোক। বীরু বিরক্ত হয়ে বলে, কি মুশকিল! ঘনারামটা কে সেটাই তো বুঝতে পারছি না। সে হঠাৎ আমার সুখ্যাতিই বা করে কোন সুবাদে? তাকে আগে আমার সামনে হাজির করো তো বাপু। রঘুনাথ একটু চিন্তিত মুখ করে বলে, আগে হাজির করতে চাইলেই কি আর সে এসে হাজির হবে কর্তা? কাজটা শক্ত হবে।
তাহলে বাবু সোজা বলে দিচ্ছি, তাকে এ বাড়িতে যাতায়াত করতে বারণ করে দিও। রঘুনাথ অবাক হয়ে বলে, বারণ করব? তাই বা কি করে হয়? ঘনারাম তো এ বাড়িতেই থাকে মশাই। শুনে বীরু তাজ্জব। উত্তেজিত হয়ে বলে, এ বাড়িতে থাকে? বলো কি, এটা কি মামার বাড়ির আবদার নাকি? না বলে কয়ে একজন উটকো লোক ঢুকে পড়লেই হলো? দেশে কি আইন নেই, আদালত নেই, পুলিশ নেই? বাড়ির মালিককে না জানিয়ে, তার পারমিশন না নিয়ে ঢুকে পড়লেই হলো? রঘুনাথ মাথা চুলকোতে চুলকোতে বলে, তা কথাটা অবশ্যই ঠিক, তবে সে পুরনো লোক কি না? তা প্রায় ধরুন ৬০-৭০ বছর ধরেই এখানে থানা গেড়ে আছে, একটু মায়াও পড়ে গেছে তো। এবার বিস্ময়ে অনেকক্ষণ কথাই বলতে পারল না বীরু। তারপর গলা নাবিয়ে সন্দিহান চোখে রঘুনাথের দিকে চেয়ে বলে, ৬০-৭০ বছর ধরে আছে? বাপু রঘুনাথ, তোমার সত্যি কথা বলার অভ্যেস এত কম কেন? তুমি অবশ্যই একটু পাগলও আছো। ঘনারামের গল্প ফেদে তুমি আমার পিলে চমকে দিয়েছিলে, কিন্তু যাকে, ভুল গল্প আর বেশি মেরো না বাপু। আমি সোজা সরল মানুষ, টপ করে সব বিশ্বাস করে ফেলি। যে আগে তাই হবে। আপনার যদি ঘনারামের কথা শোনার গরজ না থাকে, তাহলে আমারই বা গায়ে পড়ে তা শোনানো দরকারটা কি? একদিন সকালে বীরু তার রোজকার বরাদ্দের ১ গ্লাস দুধ খাচ্ছিল। রঘুনাথ বলল, কর্তা, দুধ খাওয়ার সময় আপনার মুখে কোনো ভাব ফোটে না কেন বলুন তো? বীরু অবাক হয়ে বলে, দুধ খাওয়ার সময় কি মুখে কোনো ভাব ফোটার কথা নাকি? আগে তাই তো জানি, দুধ হলো অমৃত, তা খাওয়ার সময় মানুষের মুখে একটা স্বর্গীয় ভাব ফুটে উঠলে তবেই বুঝতে হবে দুধটা খাঁটি। বটে যে আঁকে, কিন্তু ভাবটা যখন ফুটছে না, তখন বুঝতে হবে রামরিক কয়লার দুধে গন্ডগোল আছে। তা বাপু, সত্যি কথা বলতে কি, দুধের আমি তেমন স্বাদগন্ধ পাই না, খেতে হয় বলে খাই। আগে আমিও তো সে কথাই বলছি। রামরিক দুধ বলে যা দিচ্ছে, তা স্রেফ পিটুলি গোলা। আমি ঘন করে জাল দিয়ে দেখেছি, রামরিখের দুধে সরই পড়ে না, আর তাই দুধ খাওয়ার সময় আপনার মুখে সেই ভাবখানাও ফুটছে না। কথায় আছে, দুধে হচ্ছে বল, আপনার বলও তাই বৃদ্ধি হচ্ছে না। বলছো, তাহলে কি করা যায় বলো তো? তাই বলছি, আপনি অনুমতি করলে আমি এই কাছের রামনগরের গোহাটা থেকে একটা দুধের গাই কিনে নিয়ে আসি। ও বাবা, গরুর দেখাশোনা করবে কে? সে তো অনেক ঝামেলা। আমি আছি কি করতে কর্তা, ও নিয়ে আপনি ভাববেন না। টাকাটা ফেলে দিন, আমি গরু নিয়ে আসি। বীরু দোনমনো করে বলে, দেখো বাপু রঘুনাথ, তুমি যে কাজের লোক তা আমি জানি, তোমাকে আমার বিশ্বাসও হয়, কিন্তু দুদিনের জীবন দেখতে দেখতে কেটে যাবে, বজগট পাকিয়ে লাভ কি? শেষ পর্যন্ত অবশ্য বীরু গরু কেনায় মত দিল, এবং 2 দিন পর রঘুনাথ দিব্যি একটা নধর কালো গরু সঙ্গে একটা বকনা বাছুর সহ কিনে নিয়ে এসে বলল, ৮,০০০ টাকা পড়ে গেল কর্তা, আরও কমেই হতো, কিন্তু আরও কয়েকজন গরুটাকে তাক করেছিল বলে এর নিচে নামানো গেল না। দামটা মোটেই বেশি বলে মনে হলো না বীরুর, এবং মনে মনে তাকে স্বীকার করতে হলো, পাগল হোক বা গুলবাজ হোক, রঘুনাথের এলেম আছে। পরদিন সকালে দুধের গেলাসে চুমুক দিয়েই বীরু বুঝতে পারল, এতকাল দুধ বলে যা খেয়ে এসেছে তার সঙ্গে গরুর কোনো সম্পর্ক নেই।
জিভ থেকে পেট পর্যন্ত দুধ যেন প্রভাত ফেরি গাইতে গাইতে নেমে গেল। দুধ জিনিসটা যে কত ভালো সেটাই নিমিলিত চোখে বসে ভাবছিল সে। তার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকে নিরীক্ষণ করছিল রঘুনাথ। এক গাল হেসে বলল, হ্যাঁ, এইবার আপনার মুখে সেই স্বর্গীয় ভাবখানা ফুটেছে কর্তা। লজ্জা পেয়ে বীর বাহাদুর বলে, হ্যাঁ, জিনিসটা মন্দ নয়। দুধ বোধহয় এরকমই হওয়া উচিত। হ্যাপাও পোহাতে হয়েছে কর্তা। আপনি ভালো মানুষ বলে রামরেক এতকাল খড়ি গোলা জল খাইয়ে বিস্তর মুনাফা লুটেছে। এখন তাকে ছাড়িয়ে দেওয়ায় খেপে গিয়ে জোট বেঁধে চড়াও হয়েছিল। রামরিখের হুকুম, গরু বেচে দিয়ে তার কাছ থেকেই দুধ নিতে হবে। বীরু আঁতকে উঠে বলে, ও বাবা, রামরিক যে ভীষণ গুন্ডা লোক। কখন চড়া হয়েছিল? আগে আজ প্রভাতকালেই। ভালো করে তখনও ইষ্ট নাম স্মরণ করিনি। রামরিক আর তার ৫-৭ জন সাঙ্গাত লাঠি সোটা নিয়ে হাজির। সর্বনাশ, এ তো বিপদের কথা হলো রে। তুমি বরং গরুটা বেচেই দাও। চিন্তা নেই কর্তা, আমি তো আছি। তার মারমুখ ভাব দেখে শেষে আমিও লাঠি গাছে নিয়ে তাদের রুখলাম। বীরু শিহরিত হয়ে বলে, বলো কি হে, রামরিক যে বিশাল পালোয়ান আর দারুণ লাঠিবাজ। তা হবে, কে অত খবর রাখে। তবে তারা ৫-৭ মিনিটের বেশি লড়াই দিতে পারেনি। ওই আম গাছের তলায় রামরিককে শুইয়ে দিলাম, আর তার সাঙ্গাতদের পিটিয়ে জনা ৩কে ফেললাম ওই নিম গাছের তলায়। জনা ২ চাতালে শয্যা নিল। একজন ল্যাংচাতে ল্যাংচাতে পালিয়েছে। স্তম্ভিত বীরু কিছুক্ষণ হাঁ করে রঘুনাথের দিকে বড় বড় চোখে তাকিয়ে বলল, তুমি একা তাদের এতজনকে লাঠি পেটা করেছ? কথাটা কি আমাকে বিশ্বাস করতে হবে? ঘাড় চুলকোতে চুলকোতে রঘুনাথ বলে, বিশ্বাস করা বা না করা আপনার বিবেচনা। প্রয়োজনে আমি মিছে কথা কই বটে, তবে কিনা আপনাকে গুরু বলে মেনেছি তো। আপনার কাছে প্রাণ গেলেও মিছে কথা কইতে পারবো না কর্তা। বাপু হে, তুমি লাঠি খেলা শিখতে আমার কাছে এসেছিলে, কিন্তু আমার অবিদ্যে জানা নেই বলে শেখাতেও পারিনি। তা তুমি এমন লাঠিবাজ হয়ে উঠলে কি করে? আগে আপনি হলেন ওস্তাদেরও ওস্তাদ, আপনার কথা আলাদা। তবে আমাকে একটু আধটু তালিম দেয় বংশীবদন। বংশীবদন? বংশীবদনটা আবার কে হে? একটু লাজুক হেসে হাত কচলে রঘুনাথ বলে, আগে বংশীবদনের কথা কি করে ভেঙে বলি। তবে সে আপনার খুব কাছের লোক, আশেপাশেই ঘুরঘুর করে বেড়ায়। বীরু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তা সে তোমার ঘনারামের মাস্তুতো ভাই নয় তো? আগে ঠিক তা নয়, তবে দুজনের একটা সম্পর্ক আছে বটে, ভারী গলাগলি ভাব। বীরু হতাশ হয়ে বলে, বুঝেছি হে রঘুনাথ, তোমার গুল আর গল্পের স্বভাবটা আমি সারাতে পারিনি। তা সে যাগে, আসল কথাটা হলো দুধটা আজ বড্ড ভালো খেলুম। যে আঁকে, এ হলো মুলতানি গাই, দুধের খুব স্বাদ। আরও অনেকেই কিনতে চাইছিল গরুটাকে। আমি কিনে নেওয়ায় কয়েকজন জানতে চাইছিল গরুটা কার জন্য কিনছি। বটে, তা তারা জানতে চায় কেন? আগে গায়ের লোকের ওই একটা স্বভাব, দরকার থাক না থাক তারা এটা ওটা জানতে চায়। তা আপনার নাম বলাতে ২-১জন কেমন যেন ঠোঁট বেঁকালো। একজন তো বলেই ফেললো, বীরু কি লটারি মেরেছে নাকি যে গরু কিনছে? তার এত পয়সা হলো কবে? তা আমি তখন বুক চিতিয়ে সবাইকে শুনিয়ে বলে দিলাম, কেন মশাই,
কর্তাবাবুর কি টাকার অভাব? তিনি হ্যাতা ন্যাতা লোক তো নন, স্বয়ং জং বাহাদুরের নাতি। তার কি টাকা পয়সা বা সোনা দানার অভাব আছে? তিনি তো টাকার পাহাড়ের ওপর বসে আছেন মশাই। কথাটা শুনে বীরু চোখ কপালে তুলে বলে, সর্বনাশ! তুমি করেছ কি? হাটে বাজারে দাঁড়িয়ে ও কথা বলে দিলে? এ তো খাল কেটে কুমির আনা। এ খবর রটতে দেরি হবে ভেবেছ? এক লহমায় গায়ে গায়ে রটে যাবে যে আমার হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়েছে। চোর ডাকাতরা ধরে নেবে আমি জং বাহাদুরের লুকোনো টাকা আর সোনা দানার সন্ধান পেয়ে গেছি। এ বাড়িতে যে চোর ডাকাতের মোচ্ছব লেগে যাবে হে রঘুনাথ। রঘুনাথ লজ্জিত মুখে ঘাড় চুলকোতে চুলকোতে বলল, আঁকে কাজটা বড্ড ভুল করে ফেলেছি বলেই এখন মনে হচ্ছে কর্তা। তবে 5 জনের সামনে আপনার অপমান হচ্ছে দেখে নিজেকে সামলাতে পারিনি। শত হলেও আপনি তো ওস্তাদ। হ্যাঁ, এখন যে আমার হৃদকম্প হতে লেগেছে রঘুনাথ। বুকটা দূর দূর করছে। ডাকাতদের হাতে বিস্তর ঠ্যাঙানি খেতে হয়েছে। এই 32 বছর বয়সে আবার ঠ্যাঙানি খেলে কি বাঁচবো? এখনকার ডাকাতরা তো আবার বন্দুক পিস্তল আর বোমা নিয়ে আসে। না হে, তুমি আমাকে বড্ড বিপদে ফেলে দিলে। অত ভাবছেন কেন কর্তা? নীলরতন পাঠক মশাই তো হাতের কাছেই আছেন। অতি বিবেচক, ধুরন্ধর মানুষ। সবাই তাকে বিপত্তারণ বলে মানে। তার কাছ থেকে মোক্ষম বুদ্ধি পরামর্শ নিয়ে রাখবো ক্ষণ। নীলরতন পাঠক? জন্মেও যে নাম শুনিনি। রঘুনাথ এক গাল হেসে বলে, নাম শোনেননি বলেই কি তিনি নেই? একটু আবডালে থাকেন বটে, কিন্তু মাথা কানা হলো গিয়ে নানা ফন্দি ফিকির আর কূটবুদ্ধির বাসা। বিপদের সময় লোকে বুদ্ধি পরামর্শ দেওয়াই তার কাজ। তা তিনি থাকেন কোথায়? কাছে পিঠে হলে তুমি বরং এক্ষুনি গিয়ে তাকে ব্যাপারটা জানিয়ে এসো। অস্থির হবেন না কর্তা, ধৈর্য ধরুন। খবর তিনি একরকম পেয়েই গেছেন। খবর পেয়ে গেছেন? হাওয়ার মুখে নাকি? যে আগে। জং বাহাদুর সিংহ বাড়িখানা করেছিল বটে জম্পেশ। উঁচু দেওয়াল দিয়ে ঘেরা 8 বিঘে জমি, 2 বিঘে জুড়ে মস্ত পুকুর। দলবল নিয়ে এই বাড়িতে বাস করত। ঘোড়াশালে মেলা ঘোড়া ছিল। একটা মোটর গাড়ি ছিল। অস্ত্রাগার ছিল বলেও শোনা যায়। আর ছিল মেলা সোনাদানা পয়সা। সেসব এখন আর কিছুই নেই। শুধু বিশাল বাড়িটা পড়ে আছে। শখ করে নানা রকম দামি আর শৌখিন গাছের বাগান করেছিল জং বাহাদুর সিংহ। পরিচর্যার অভাবে গোটা বাগানটাই এখন আগাছার জঙ্গল, সাপ শেয়ালের বাসা। বাড়িটার দিকে চাইলে মাঝে মাঝে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বীরুর। এত বড় বাড়ি তার তো কোনো কাজেই লাগে না। একখানা ঘর হলেই তার চলে যায়। অনেকেই পরামর্শ দেয় বাড়িটা বিক্রি করে দিতে, কিন্তু সে রাজি হয়নি। বাড়িটার বড় মায়া। কিন্তু কয়েকদিন যাবৎ একজন লোক তাকে জ্বালাতন করে যাচ্ছে। লোকটার নাম নবকুমার বিশ্বাস। তার বিরাট ব্যবসা। 2 বছর আগে লোকটা ভারী অমায়িক মুখ করে এক সকালে এসে বলল, হ্যাঁ, আপনার তো এত বড় বাড়ির কোনো প্রয়োজনই দেখছি না বীরুবাবু। রক্ষণাবেক্ষণও হচ্ছে না। যদি পুকুর সমেত পিছনের 4 বিঘে জমি আমাকে ন্যায্য দামে দেন, তাহলে আমি ওখানে গায়ের বাচ্চাদের জন্য একটা শিশু উদ্যান করব। বীর বাহাদুর অবাক হয়ে বলে, শিশু উদ্যান করবেন? তার কি কোনো দরকার আছে মশাই? এটা তো বরাবর শিশু উদ্যানই হয়ে আছে। গায়ের বাচ্চারা এসে গাছে উঠে আম জাম কাঁঠাল কুল জামরুল পেরে নিয়ে যাচ্ছে। পুকুরে ঝাঁপিয়ে পড়ে দাপাদাপি করছে। আমি তো বারণ করি না। আহা, তা বলে জংলা জায়গা ফেলে রাখা কি ভালো? আমি তো শুনেছি আগাছা হাওয়াতে
আপনার বাগান এখন সাপখোপের রাজত্ব। গাগঞ্জে সাপখোপ থাকেই, তাতে কি? হ্যাঁ, আপনি বুঝতে চাইছেন না বীরুবাবু। এঁদো পুকুরের বদলে আমি বানাবো সুইমিং পুল। আগাছা কেটে হবে দারুণ একখানা বাগান, একখানা ভালো গেস্ট হাউস, জিম, খেলাধুলার ব্যবস্থা। এ জায়গা আর চেনাই যাবে না। চেনা জায়গাটা অচেনা হয়ে গেলে কি ভালো হবে মশাই? ভালো হবে না বলেন কি? দুনিয়া সব জায়গায় যে বদলে যাচ্ছে, আর ওটাই তো নিয়ম। হ্যাঁ, আমি তো ঠিক করেছি, গোটা বিদ্যেধরপুরকেই বদলে দেব। জেলে পাড়ার পুরনো রাজবাড়িটা আমরা অলরেডি কিনে নিয়েছি। কপালেশ্বরী কালী মন্দির ভেঙে নতুন করে করা হবে। আরও অনেক প্ল্যান আছে আমাদের। বিবরণ শুনে মোটেই খুশি হলো না বীরু। খুশি হওয়ার খুব একটা কারণও নেই। বিরস মুখে বলে, ঠিক আছে, ভেবে দেখব ক্ষণ। গায়ের মাতব্বররা কি বলে দেখি। ওদের নিয়ে কোনো চিন্তা নেই, ওদের আমরা পকেটে পুরে নিয়েছি। আপনি বরং একটু পজিটিভভাবে ভাবুন, আমি 7 দিন পরে ফের আসব। গোবিন্দ খুড়ো সব শুনে শুধু বললেন তারপর অনেকক্ষণ গুম মেরে রইলেন। তারপর একখানা বড় সাইজের দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই জন্যই তো গায়ে একজন পুরুষ সিংহের বড় দরকার ছিল রে। এমন একজন সরালে মানুষ, যার এক হাঁকারে যত কটা মানুষ এসে এক জায়গায় জড়ো হতো, একাটা হয়ে রুখে দাঁড়াতো। সেই জন্যই তোর মুখের দিকে আশায় আশায় আমরা সবাই চেয়েছিলুম। কিন্তু তোর ভিতর থেকে তো সিংহ গর্জনটা কিছুতেই বেরোচ্ছে না। আগে হঠাৎ তর্জন গর্জন করার দরকারটা কি হলো তা একটু বুঝিয়ে বলবেন? নবকুমারকে বড় সোজা লোক ভাবিসনি বাপু। তার পিছনে বড় কারো মাথা আছে। তাদের যেমন টাকার চোর তেমনই লোক বল, বুঝলে কিছু? জমিদারি প্রথা এখন লোপ পেয়েছে বটে, কিন্তু সেই প্রথায় আবার নাম হারিয়ে ফিরে আসছে। রিয়েল এস্টেট না কি যেন একটা বলে। রাজবাড়ি গিয়েছে, শিব মন্দির গিয়েছে, কালীবাড়ির দখল নিয়েছে। গোটা তল্লাটি গিলে খেয়ে নেবে একদিন। তোর 7-8 বিঘের বসত বাড়ি কে রক্ষে করতে পারবি? যদি ভালো চাস তো এখনো জেগে ওঠ। তোর ভিতরে যে জং বাহাদুর ঘুমিয়ে আছে, তাকে খুঁচিয়ে জাগিয়ে দে। একটা বাঘা হুঙ্কার দিয়ে ঝাঁকি মেরে দাঁড়াতো দেখি। মুখ গোমড়া করে খুব অভিমানের সঙ্গে বীর বাহাদুর বলে, সবসময় আমাকেই আপনারা বাঘ সিংহ হতে বলেন কেন গোবিন্দ খুড়ো? গায়ে তো আর 5 জন ছেলে ছোকরা জোয়ানমদ্দ আছে নাকি? তা থাকবে না কেন, মেলাই আছে। কিন্তু 1000টা ভেড়ার তো দরকার নেই আমাদের। আমরা চাই একটা বাঘ। এটা আপনাদের বড় অন্যায় খুড়ো। সবসময় আমাকেই আপনারা বিপদের মুখে ঠেলে দিতে চান। আমি তো বলেই দিয়েছি, দাদুর কোনো গুণই আমার মধ্যে নেই। আমি ভীতু, দুর্বল, আর এরকমই আমি বেশ ভালো আছি। ডাকাতদের হাতে কতবার মার খেয়েছি তা জানেন। মুখ বুঝে সয়ে গেছি। গোবিন্দ খুড়ো গদগদ হয়ে বললেন, হ্যাঁ ওরে, তাই তো বলছি। ওরকম মার খেয়েও যে তুই এখনো বহাল আছিস, তার কারণ তোর শরীরে জং বাহাদুরের রক্ত বইছে। কি যে বলেন খুড়ো, মার খাওয়াটা আবার কোন বীরত্বের কাজ? যতবার তোর বাড়িতে ডাকাত পড়েছে, ততবার আমরা ঘরে বসে ইষ্টনাম জপ করতে করতে ভেবেছি, এইবার বীরুটা গেল। যে মার তুই খেয়েছিস, তাতে আর কোনো মদ্য বেঁচে থাকতো না। তোর দম ছিল বলে মরিসনি। যে ওই আসরিক মার সহ্য করতে পারে, তার হিম্মত নেই তো কার হিম্মত আছে? তুই যে একটা বাহাদুর লোক, সেটা একমাত্র তুই বুঝতে চাইছিস না।
যদি এই রকম মিনমিনে হয়েই থাকতে চাস তবে বলে দিচ্ছি, তোর কপালে কিন্তু বিপদ নাচছে। তা বিপদ যে নাচ্ছিল সেটা বুঝতে বেশি দেরি হলো না বীরুর। ঠিক 7 দিনের মাথায় নবকুমার এসে হাজির। এবার একা নয়, সঙ্গে 2জন সন্দেহজনক হাবভাবের লম্বা চওড়া লোক। তাদের কপালে ভ্রুকুটি, মুখে হাসি নেই। নবকুমার বিনীতভাবেই বলল, কি ঠিক করলেন বীরুবাবু? বীরু মাথা নেড়ে বলল, বাপ্পি তোমর জায়গা মশাই, বিক্রি করব না। আহা, স্পষ্ট করেই বলুন না, আমাদের দেওয়া দরটা কি খুব কম মনে হচ্ছে? তাহলে আরো কিছু বাড়িয়ে দিতে পারি। বীরু এবার বেশ দৃঢ় কণ্ঠে বলল, না, দামের কথাই আমি ভাবিনি, ভিটে বেচব না বলেই স্থির করেছি। তা বললে হবে কেন বীরুবাবু? আপনি একা একজন মানুষ, এতখানি জমি দখল করে বসে থাকবেন, এটা কি ভালো? জমিটা তো গায়ের লোকেরই উপকারে লাগবে। আপনি আর একটু পজিটিভলি ভাবুন। আমরা দর বাড়াতে রাজি আছি, যদি দরটা আমাদের সাধ্যের মধ্যে হয়। দরের কথা উঠছে কেন? বিক্রি যখন করব না তখন দরাদরির প্রশ্নও নেই। দেখুন, আমরা খবর রাখি যে আপনার দাদু জং বাহাদুর সিংহ নিতান্ত গায়ের জোরে ওই জমিটা দখল করেছিলেন। হয়তো আপনাদের পাকা দলিলও নেই, বললে হয়তো খারাপ শোনাবে যে খতিয়ে দেখলে জমিটা কিন্তু আপনি একরকম জবরদখল করে বসে আছেন। বীরু কঠিন গলায় বলে, আমার পাকা দলিল নেই কে বলল? ঠিক আছে, মেনে নিচ্ছি যে আপনার দলিল আছে, তবু গায়ের ভালোর জন্য জমিটা যদি আপনি ন্যায্য দামে দেন, তাহলে এই গাঁয়ের মানুষের কত উপকার হবে তা ভেবে দেখেছেন? জমিটা তো পতিত জমি হিসেবে পড়েই রয়েছে। এইভাবে উৎপাদনশীল জমি ফেলে রাখা তো অন্যায়। জঙ্গল হাপিস করে বাড়ি ঘর বানানো কি ভালো কাজ মশাই? আর জমি পতিত হয়ে পড়ে আছে কে বলল? কত ফলন্ত গাছ আছে জানেন? আর এটা তো এমনিতেই শিশু উদ্যান, সারা বছর তাদের এখানে আনাগোনা। সাফ কথা শুনে রাখুন, জমি আমি বেচব না। আপনি এখন আসুন। নবকুমারের স্যাঙ্গাত দুটো লম্বা চওড়া গুন্ডা লোক ক্রুর চোখে বীর বাহাদুরকে মেপে নিচ্ছিল। ভাবসাব যেন ইশারা পেলেই ঘাড়ে লাফিয়ে পড়বে। তবে বীরুর মার খেয়ে অভ্যেস আছে বলে তেমন ভয় হলো না। সেও বেশ লম্বা চওড়া মানুষ বটে, তবে তার ভিতরে তেজ নেই। পানু সর্দার একবার বলেছিল, তুই হলে তুবড়ির খোল, ভিতরে মশলাটাই ভরা হয়নি। নবকুমার গম্ভীর হয়ে বলে, আপনি যে এতটা জমি দখল করে আছেন সেটা কিন্তু গায়ের লোকেরাও ভালো চোখে দেখছে না। মোড়ল আর মুরব্বীরা তো আমাকে বলেছে বীর বাহাদুরের এটা ভারী অন্যায় হচ্ছে। তারা তো হাসি মুখে তাদের বাড়তি জমি আমাদের দিয়ে দিচ্ছে, আর আমরা তো ভালো কাজই করতে চাইছি। বিদ্যাধরপুর যদি একটা ট্যুরিস্ট স্পট হয়ে ওঠে তাহলে কি আপনারও ভালো লাগবে না? না মশাই, আমি চাই না বিদ্যাধরপুরে গুছের লোক এসে জুটুক। আপনি কি এই গ্রামের উন্নতি চান না? আপনি যে ধরনের উন্নতির কথা বলছেন সেরকম উন্নতি চাই না। আপনি না চাইলেও উন্নতি আটকে থাকবে না। আপনাকে ফের অনুরোধ করছি, জমিটার বিষয়ে আর একটু ভাবুন। আপনার বাড়তি পতিত জমি তো চাইছি, বসত বাড়িটা তো নয়। আপনি রাজি না হলে কর্নেল সাহেব কিন্তু খুব দুঃখ পাবেন। কর্নেল সাহেবটা আবার কে মশাই? হ্যাঁ, আমার মনিব। গোটা পরিকল্পনাটা তো তারই। আমি কর্নেল টর্নেল কাউকে চিনি না। চিনবেন, এখানকার লোক তো নন, তবে এবার থেকে তিনি এখানকারই বাসিন্দা হবেন বলে ঠিক করেছেন। বিদ্যাধরপুরের ভাগ্য খুবই ভালো। এ পর্যন্ত বোধহয়
হাজারখানেক গ্রাম দেখে কোনোটাই তার পছন্দ হয়নি, কিন্তু বিদ্যেধরপুর এখনই তিনি জায়গাটা ভালোবেসে ফেলেছেন। আর একবার যখন তার নেক নজর পড়েছে, তখন এ গাঁয়ের উন্নতি ঠেকায় কে? তবে সেই উন্নতির পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে সেটা তিনি পছন্দ নাও করতে পারেন। কর্নেল সাহেব বড্ড মেজাজি লোক, বুঝতেই পারছেন। তাই বলছি, একটু ভাবুন, আমি না হয় দিন তিনেক পরে আসব। না নববাবু, আর আপনার আসবার দরকার নেই। আমি বিদ্যেধরপুরের উন্নতি চাই না। আমি চাই এই গাঁ যেমন আছে তেমনই থাকুক। নব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আর একটু বিষয়টা ভেবে দেখতে পারতেন। নব চলে যাবার পর বীরু দুপুরবেলায় বাইরের বারান্দায় বসে মন খারাপ করে আকাশ পাতাল ভাবছিল। রঘুনাথ এক ঝোলা কাঠকুটো নিয়ে এসে উঠোনের এক পাশে জড়ো করে রেখে বলল, ওস্তাদ, ভরসা দেন তো, একটা কথা বলি। কি কথা? বাড়ির পিছন দিকের দেওয়ালটা কিন্তু বড্ড নোনা ধরে গিয়েছে। তা কি আর করা যাবে? একটু সারিয়ে টারিয়ে নিলে হয় না ওস্তাদ? না হে রঘুনাথ, এ বাড়ির ওপর শকুনের নজর পড়েছে। আমি ভাবগতিক ভালো বুঝছি না। দেওয়ালের পিছনে আর পয়সা খরচ করে লাভ নেই। তা আপনি কি নবকুমারের প্রস্তাব শুনে ঘেবড়ে গেলেন নাকি কর্নেল সাহেবের কথা শুনে? তুমি কি আড়ালে আড়ি পেতে সব শুনেছ? আঁকে না, গাঁয়ে এখন ওদের নিয়েই কথা হচ্ছে কি না। ছেলে ছোকরাদের 1000 2000 করে দিয়ে হাতে রাখছে, যাতে তারা কোনো হাঙ্গামা না করে। বিপিন দারোগাকেও পকেটে পুড়ে ফেলেছে। মাতব্বররাও কাত হয়ে পড়েছে প্রায়। আপনার পাশে দাঁড়ানোটা কেউই নেই। বলো কি হে রঘুনাথ, তাহলে কি আমি একা? যে আঁকে, তবে ঠিক একাও বলা যায় না। একা বলা যায় না কেন? আমার পাশে কে আছে? ওই তো গোবিন্দ খুড়োর মতো 2-4 জন বুড়ো হাবড়া। তাদের মতিগতি বা কি? তাহলে কি জমিটা বেচে দেওয়াই ভালো? বললেই তো আপনি আবার আমার উপর রাগ করবেন। তবু বলি, আপনি একাই 100। আপনার দল বলে দরকার কি? বীরু হতাশ হয়ে মাথা নেড়ে বলে, না, তোমার মতো পাগলের পাল্লায় পড়ে আমার মাথাটাও আজকাল গুলিয়ে যাচ্ছে। গোবিন্দ খুড়োর মুখে শুনলুম ওদের অনেক লোকবল, অর্থবল। নবকুমার সঙ্গে করে যে লোক দুটোকে এনেছিল, তাদের ভাবসাবও গুন্ডার মতোই। আগে তারা গুন্ডাই। তবে আমি একা কি ওদের সঙ্গে পারবো? এখন মনে হচ্ছে নবকুমারের প্রস্তাবে রাজি হয়ে গেলেই ভালো করতুম। আগে না, ছোট মুখে বড় কথা বলে ধরবেন না যেন। আমার তো মনে হচ্ছে রাজি না হয়ে ভালোই করেছেন। ভালোটা যে কি করলাম সেটাই বুঝতে পারছি না। সারা দিনটা আজ বীরুর নানা দুশ্চিন্তায় কাটল। ভালো করে খেলো না, রাতে ঘুমটাও তেমন হচ্ছিল না। এপাশ ওপাশ করতে করতে হঠাৎ মাঝরাত্রিরে গুড়ুম শব্দে আঁতকে উঠল সে। বন্দুকের আওয়াজ না, এবং খুব কাছ থেকেই। মনে হলো পিছনের বাগানের দিক থেকেই আওয়াজটা এলো। দুরু দুরু বুকে বিছানায় উঠে বসল বীরু। বন্দুক চালাচ্ছে কে? আবার কি ডাকাত পড়ল? নাকি নবকুমার তার দল নিয়ে হামলা করল? ডান হাতে টর্চ আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো বীরু। সাবধানে গাছপালার ফাঁক দিয়ে বাড়ির পিছনে এগিয়ে গেল। টর্চ জেলে যা দেখা গেল তা আহ্লাদের ব্যাপার নয়। বাগানের দেওয়াল প্রায় 6-7 ফুট অংশ ভেঙে পড়ে গিয়েছে। দেওয়ালটা পুরনো হয়েছে বটে, কিন্তু ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল না। কিন্তু দেওয়াল ভাঙার সঙ্গে বন্দুকের শব্দের সম্পর্কটা কি? কেনই বা দেওয়াল ভাঙল, আর কেই বা বন্দুক চালালো? কিছুই বুঝতে না পেরে সে ভ্যাবলার মতো দৃশ্যটা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল। হঠাৎ মানুষজনের সারা শব্দ পাওয়া যাচ্ছিল। টর্চ আর হ্যারিকেন নিয়ে কয়েকজন প্রতিবেশী এসে হাজির।
এই যে বিরু ভাইয়া, তোমার বাড়িতে কি আবার ডাকাত পড়লো নাকি? আগে ঠিক বুঝতে পারছি না, দেওয়ালটা ভাঙা দেখছি, আর একটা বন্দুকের শব্দও পেয়েছি বটে, কিন্তু কাউকে তো দেখা যাচ্ছে না। তোমার তো বিরাট বাড়ি, বাগানের ঝোপঝাড়ে কেউ লুকিয়ে নেই তো আবার? লুকোনোর তো দরকারও দেখছি না, আমার বাড়িতে তো তেমন আগুল বাগুলও নেই, যে খুশি আসে যায়। দেওয়ালটা কেন ভাঙা হলো তা বুঝতে পারছি না। লোকজন ঘটনার সন্ধানে এসেছিল, হতাশ হয়ে ফিরে গেল। চিন্তিত বীরুর আর ভালো ঘুম হলো না। পরদিন সে রঘুনাথকে জিজ্ঞেস করল, কাল রাতে কোনো শব্দ পাওনি? কিসের শব্দ ওস্তাদ? বন্দুকের। বন্দুক? না তো, আমি ঘুমোলে একদম কাদা, কামান দাগলেও ঘুম ভাঙে না। পিছনের দেওয়ালটাও খানিকটা কেউ ভেঙেছে, যে আগে ভাঙারই কথা কিনা। তার মানে কি রঘুনাথ? মানে খুব সোজা ওস্তাদ, রাতারাতি দেওয়াল ভেঙে খানিকটা জমির দখল নিতে পারলে আপনাকে প্যাঁচে ফেলে দেওয়া যাবে। আপনি যে লড়াই দেবেন না তা ওরা জানে। গাঁয়ের লোক বা পুলিশ যদি আপনার পক্ষে না থাকে, তাহলে জমি এরকমভাবেই বেদখল হতে থাকবে। কিন্তু বেদখল তো হয়নি, আজ হয়নি, কাল যে হবে না তাকে বলতে পারে। এটা তো কুরচন্দ্রিকা হয়ে রইল। কিন্তু বন্দুকটা কে দাগলো রঘুনাথ? আগে সেটাও ভাবনার কথা। বন্দুক সর্বনেশে জিনিস, তবে ভারী কাজের জিনিসও বটে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত সিরিজ থেকে জং বাহাদুর সিংহর নাতি। আজ পড়লাম প্রথম পর্ব। পরের দিন এসে হাজির হব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।